অবশেষে শেষ হলো ডক্টর ইউনূসের শাসনামল। ১.৫ বছরের শাসনে ডক্টর ইউনূস বাংলাদেশকে কি দিয়ে গেলেন? ডক্টর ইউনূস বাংলাদেশে মব সন্ত্রাসকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। তিনি বলেছিলেন অর্থনীতি চাঙ্গা করবেন, বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কদিন পর দেখা গেল বাংলাদেশ উত্তর কোরিয়ারও নিচে। পরে আরও অভিযোগ উঠল, তিনি যাদের বিদেশ থেকে দেশ গড়ার কাজে নিয়ে এসেছিলেন তাদের কেউ কেউ বিদেশি নানা কোম্পানির এজেন্ট। ফলে দেশের গুরুত্বপূর্ণ সবকিছু বিক্রি করার তোড়জোড় শুরু হলো। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। আর এমন এক সময় তিনি সরকারের হাল ধরলেন যখন জাতির ঘাড়ে ২৩ লাখ কোটি টাকার ঋণের বোঝা। আর এ কারণেই বলা হচ্ছে নতুন সরকার শুরু করেছে শূন্য থেকে নয়, বরং ঋণ তথা মাইনাস থেকে। শুধুই কি ঋণের বোঝা? নতুন সরকারের আকার দানাচ্ছে ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী নিয়ে। সঙ্গে আছে সামাজিক চাপ, নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখা, প্রশাসন দুর্নীতিমুক্ত রাখা। কারণ মানুষ কিছুতেই চাঁদাবাজি, সন্ত্রাস বা দুর্নীতির সংস্কৃতিতে ফিরতে চাইছে না। ডক্টর ইউনূস ১৮ মাসে আমাদেরকে কি দিয়েছে? ডক্টর ইউনূস সাধারণ জনগণদেরকে, বাংলাদেশে যে গরিব ছিল তাদেরকে আরো গরিব বানিয়ে দিয়েছে। এই ডক্টর ইউনূস বাংলাদেশে মবকারীদের সৃষ্টি করেছে। এই ডক্টর ইউনূস কিভাবে প্রশাসনের সামনে পুলিশকে পুড়িয়ে মেরেছি এই কথা বলার সাহস জুগিয়েছে। ডক্টর ইউনূস বাংলাদেশে কিভাবে থানাতে, জেলখানাতে, অফিস আদালতে এবং সংবাদ মাধ্যমগুলোতে আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে সেটা দিয়েছে। ডক্টর ইউনূস বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করে এখন বাংলাদেশের উপরে ২৩ লক্ষ কোটি টাকা ঋণ সরকারের মাথার উপর চাপিয়ে দিয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। যারা ভিডিওটি প্লে করেছেন সম্পূর্ণ তথ্যটি দেখে শুনে তারপর ভিডিওটি স্কিপ করবেন। ইতিমধ্যেই ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের ভিডিও শুরু করেছি, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে। এই ১৮ মাসে বাংলাদেশটাকে কিভাবে ডক্টর ইউনূস ধ্বংস করেছে সমস্ত তথ্য প্রমাণ সহকারে থাকবে আজকের ভিডিওতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। কে কোন জেলা থেকে আজকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অবশেষে শেষ হলো ডক্টর ইউনূসের শাসনামল। ১.৫ বছরের শাসনে ডক্টর ইউনূস বাংলাদেশকে কি দিয়ে গেলেন? ডক্টর ইউনূস বাংলাদেশে মব সন্ত্রাসকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। তিনি বলেছিলেন অর্থনীতি চাঙ্গা করবেন, বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কদিন পর দেখা গেল বাংলাদেশ উত্তর কোরিয়ারও নিচে। পরে আরও অভিযোগ উঠল, তিনি যাদের বিদেশ থেকে দেশ গড়ার কাজে নিয়ে এসেছিলেন তাদের কেউ কেউ বিদেশি নানা কোম্পানির এজেন্ট। ফলে দেশের গুরুত্বপূর্ণ সবকিছু বিক্রি করার তোড়জোড় শুরু হলো। বেসরকারি খাতকে যদি ধ্বংস না করা যায় তাহলে বিদেশি কোম্পানির কাছে গ্যাস, সমুদ্র বন্দর, বিমানবন্দর ইত্যাদি বিক্রি হবে কিভাবে? ফলে বেসরকারি খাতের কোমর ভাঙার কাজ শুরু করল অন্তর্বর্তী সরকার। বেসরকারি উদ্যোক্তাদের বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা দায়ের করা শুরু হলো। মব বাহিনী শিল্প কারখানায় নির্বিচারে লুটপাট এবং অগ্নিসংযোগ করতে লাগলো। ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে হয়রানি করা হলো। শিল্প কারখানায় গ্যাস, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। বন্ধ হলো বহু কারখানা। অর্থনীতির বিভিন্ন সূচক বলছে গত ১৮ মাসে ডক্টর ইউনূস দেশের অর্থনীতি ফোকলা করে ফেলেছেন। ১.৫ কোটি বেকার আর ২ কোটি চরম দরিদ্র মানুষ সৃষ্টি করেছেন। মানুষ এখন দুঃখ করে বলছে অর্থনৈতিক ক্ষেত্রে এটাই তার জাতিকে উপহার। ডক্টর ইউনূস ১৮ মাসে দেশের শিক্ষার পরিবেশকেও ধ্বংসের কিনারায় নিয়ে গেছেন। শিক্ষাঙ্গনে স্বাভাবিক পরিবেশ নেই। কথায় কথায় মারামারি, ক্লাস বন্ধ, অন্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংঘর্ষের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। গত ১৮ মাসে গণমাধ্যমে এক আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।
বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান, প্রথম আলো, ডেইলি স্টার সহ বিভিন্ন গণমাধ্যমে হামলার ঘটনা ঘটেছে। মবের শিকার হয়েছেন গণমাধ্যম কর্মীরা। হত্যা মামলার আসামি করা হয়েছে বহু সাংবাদিককে। গ্রেপ্তার করে জেলে পুরা হয়েছে কাউকে কাউকে। রাজনীতির বিষ বাষ্প থেকে খেলাধুলাকেও মুক্ত রাখতে পারেনি অন্তর্বর্তী সরকার। 18 মাসে বিশ্বের দরজা বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য বন্ধ হবার উপক্রম হয়েছে। এসব ঘটনায় কূটনৈতিক উদ্যোগ না নিয়ে উল্টো তিনি দেশের মানুষকে জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করেছেন। প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় খরচে বিশাল বহন নিয়ে বিভিন্ন দেশ সফর করে স্বল্পতম সময়ে রেকর্ড করেছেন। বলা হয় এসব বিদেশ সফর যতটা না ছিল দেশের জন্য তার চেয়ে বেশি নিজের জন্য। কারণ এসব সফরের একটিও কোনো দেশের আমন্ত্রণে সফর করেননি ইউনূস। সবগুলো সফরই মূলত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সম্মেলনে যোগদানের জন্য হয়েছে। নিজের ও তার কাছের লোকদের আখের গুছানোর জন্য তিনি কি করেছেন এই ফিরিস্তি অনেক লম্বা। তবে ডক্টর ইউনূস তার শাসনামলে বাংলাদেশকে একটি অমানবিক ও ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরেছেন। ডক্টর ইউনূস 18 মাসে জানিয়েছেন তার বিনিময়ে তিনি কি এদেশের মানুষকে একটি জিনিস দিতে পেরেছেন যার নাম শান্তি, যার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এ প্রশ্নের উত্তর সাধারণ মানুষ দিচ্ছে হাটে ঘাটে মাঠে সোশ্যাল মিডিয়ায়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। আর এমন এক সময় তিনি সরকারের হাল ধরলেন যখন জাতির ঘাড়ে 23 লাখ কোটি টাকার ঋণের বোঝা। আর এ কারণেই বলা হচ্ছে নতুন সরকার শুরু করেছে শূন্য থেকে নয়, বরং ঋণ তথা মাইনাস থেকে। শুধুই কি ঋণের বোঝা? নতুন সরকারের আকার দানাচ্ছে 25 মন্ত্রী ও 24 প্রতিমন্ত্রী নিয়ে। সঙ্গে আছে সামাজিক চাপ, নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখা, প্রশাসন দুর্নীতিমুক্ত রাখা। কারণ মানুষ কিছুতেই চাঁদাবাজি, সন্ত্রাস বা দুর্নীতির সংস্কৃতিতে ফিরতে চাইছে না। এটা ঠিক যে দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান জিরো টলারেন্স ও পরিচ্ছন্ন রাজনীতির প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু সবাই অপেক্ষায় তিনি কিভাবে বা কতখানি তা বাস্তবায়ন করতে পারেন। শেষ সময়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের কথিত গোপন সমঝোতা, 35,000 কোটি টাকার বোয়িং কেনার আলোচনা, এসব সিদ্ধান্তের ধাক্কাও সামলাতে হবে নতুন সরকারকে। সমালোচকদের আশঙ্কা এসব অস্বচ্ছ চুক্তির বোঝা শেষ পর্যন্ত গিয়ে পড়বে খামারি, কৃষক ও সাধারণ ভোক্তা। এদিকে দেশের অর্থনীতির আরেক বড় সংকট দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, কমে আসা বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং বিনিয়োগকারীদের অনাস্থা। অন্তর্বর্তী সরকারের সময়ে শত শত কারখানা বন্ধ হয়েছে, লাখ লাখ মানুষ হয়েছেন কর্মহীন। সেখানে নতুন কর্মসংস্থান আদৌ সম্ভব কিনা তা নিয়ে রয়েছে সংশয়। 1.5 বছরের অস্থিরতার পর দেশে আইন শৃঙ্খলা ফেরানো বড় চ্যালেঞ্জ। মব ভায়োলেন্স, অবৈধ অস্ত্র এবং দেশি বিদেশি ভূরাজনৈতিক চাপ, সব মিলিয়ে নিরাপত্তা পরিস্থিতি নাজুক। পররাষ্ট্র নীতিতেও কঠিন পরীক্ষা, বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্ক এবং ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার ইস্যুটি অনেক জটিল। অর্থনীতির চিত্র ভয়ঙ্কর। অন্তর্বর্তী সরকারের আমলেও ব্যয়ের বিশাল হাতিটি সামলানো যাচ্ছিল না। শুধু চলতি অর্থ বছরের প্রথম 6 মাসেই ব্যাংকিং খাত থেকে নেওয়া হয় 61,000 কোটি টাকার বেশি ঋণ। এখন একটাই ভরসা, বাংলাদেশকে আবার দাঁড় করানোর প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। ব্যক্তিগত কারিশমা, সুনিশ্চিত নেতৃত্ব দিয়ে তিনি কি পারবেন অন্ধকার থেকে আলোর দিকে যাত্রাটাকে মসৃণ করতে? এই প্রত্যাশায় মানুষ।